আমি নবনীতা। সদ্যই প্রশিক্ষণ শেষ করে একটা প্রাইভেট এয়ারলাইন্সে বিমানবালার কাজে নিযুক্ত হলাম। যদিও আমি ইতিপূর্বে একটা দামি কোম্পানিতে নিয়মিত মডেলিং এর কাজ করেছি, কিন্তু আমার ইচ্ছা ছিল বিমানবালার কাজ করে দেশ বিদেশে ঘুরবো। বিমানবালা বা এয়ার হোস্টেস এই শব্দটি শুনলেই সমস্ত পুরুষের গা শিরশির করে ওঠে। তার একটিমাত্র কারণ হলো বিমানবালাদের সৌন্দর্য এবং অসাধারণ শারীরিক গঠন। সবকটি বিমানবালাই হয় উঠতি বয়সের অসাধারণ সুন্দরী, তন্বী, অবিবাহিতা, তরতাজা নবযুবতী। যারা বিমানে যাত্রা করেন বা করেছেন তারা খুব ভালোভাবেই অনুভব করেছেন, বিমান যাত্রার সময় সিটের পাশ দিয়ে যখনই কোনো স্কার্ট ব্লাউজ পরিহিতা সুন্দরী বিমানবালা হেঁটে যায়, তখন পুরুষ যাত্রীদের বুক ছ্যাদ করে ওঠে এবং তার সামান্যতম স্পর্শ পাওয়ার জন্য মন ছটফট করে। এমন ফিগার বানিয়ে রাখতে হলে তাদেরকে নিয়মিত জিমেও যেতে হয় এবং নিয়ন্ত্রিত খাওয়া দাওয়া করতে হয়, যাতে শরীরের কোনো অংশে এতটুকুও বাড়তি মেদ না জমে। তাছাড়া নিয়মিত হেয়ার ও আইব্রো সেটিং, ফেসিয়াল, ওয়াক্সিং ও দামি প্রসাধনীর দ্বারা স্কিন ট্রিটমেন্ট এবং কন্ডিশনিং এর সাহায্যে সর্বক্ষণ নিজেকে পুতুলের মতো সাজিয়েও রাখতে হয়। অবশ্য চাকরিতে যোগ দেওয়ার আগে থেকেই আমি ছিলাম পরমা সুন্দরী। তাই শুধু কলেজের সমস্ত ছাত্রই নয়, শিক্ষকরা পর্যন্ত আমার রূপে মোহিত হয়ে কোনো না কোনো অজুহাতে আমার সান্নিধ্য চাইতো। যদিও আমি তেমন কাউকেই পাত্তা দিতাম না, আমি বিমানবালা হওয়াটাই আমার জীবনের লক্ষ্য বানিয়ে ফেলেছিলাম। তাই আমি ভালোভাবেই জানতাম যে কোনো ছেলের সাথে সম্পর্ক গড়ে উঠলে একসময় সেটা শারীরিক সম্পর্কে পরিণত হয়ে যাবে, যার ফলে আমার শারীরিক সৌন্দর্য নষ্ট হবে। তারপর একসময় বিয়ে, ঘর সংসার এবং ছেলেপুলে মানুষ করতে গিয়ে স্বপ্নটাই ধূলিসাৎ হয়ে যাবে। অবশ্য তখন আমার একজনই অন্তরঙ্গ পুরুষ বন্ধু ছিল। কলেজে পড়াকালীন সেই বন্ধুর সাথে আমার কয়েকবার হয়েছিল, কিন্তু কখনো আমি তাকে ডাব খাওয়া তো দূরের কথা, হাত দিতেও দিইনি। কারণ এতে আমার গঠন ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে এবং বিমানবালা হবার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। এখন আসি আসল ঘটনায়। আমরা যে বাসায় ভাড়া থাকি, সেই বাড়িওয়ালার মেয়ের বর বিনয় দেখতে সুন্দর। আমি কেন জানি তার প্রতি দুর্বল হয়ে পড়েছিলাম। কেন জানি না ওর বিবাহের পর থেকেই আমি ওর দিকে বেশ আকৃষ্ট হয়েছিলাম। আমার ডিউটি না থাকাকালীন ওর শ্বশুরবাড়ি আসলেই আমি ওর সাথে দেখা করতে অবশ্যই যেতাম এবং অনেকক্ষণ কথা বলতাম। ওর স্ত্রীর অনুপস্থিতিতে আমি ওর সাথে আরো বেশি অন্তরঙ্গভাবে কথা বলতাম। আমি সাধারণত বাড়িতে নাইটি বা ম্যাক্সি পরেই ওর সাথে দেখা করতাম। ওর স্ত্রীর অনুপস্থিতিতে একদিন আমি ওকে ইয়ার্কি করে বললাম, বিনয়দা, এত তাড়াতাড়ি বিয়ে করে ফেললে, আর কয়েক বছর অপেক্ষা করতে পারলে না? অপেক্ষা করতে পারলে আমি তোমার সাথে বিয়ে করতাম। আমার মতো সুন্দরী বিমানবালার সাথে বিয়ে হলে তোমার সমস্ত বন্ধুরা তোমায় ঈর্ষা করত। আমার পোশাক দেখে সবাই আমায় তোমার স্ত্রীর বদলে প্রেমিকাই ভাবতো। অবশ্য তার জন্য তোমায় অনেক কষ্ট সাধনও করতে হতো। মানে বল নিয়ে খেলার আমি অনুমতি দিতাম না এবং ওই বিশেষ সম্পর্কটাও অনেক সীমাবদ্ধতার মধ্যেই হতো। শারীরিক গঠন সঠিক রাখার জন্য প্রতিদিন করতে পারতে না। কোনো ফুলকে দীর্ঘ সময় তরতাজা রাখতে হলে তো বেশি ঘাটাঘাটি করা চলে না, তাই না? ও হেসে বলল, ইস, তাহলে তো আমার বিশাল ক্ষতি হয়ে গেল। আগে তোমার সাথে পরিচয় হলো তো আমি এই বিয়ে করতাম না। তোমার মতো অপ্সরাকে পাওয়ার জন্য আমি কয়েক বছর কেন, কয়েক যুগ অপেক্ষা করতেও রাজি ছিলাম। আর ওই কষ্ট সাধনে কোনো অসুবিধাই হতো না, কারণ আমি এত দামি ফুলকে ফুলদানিতেই সাজিয়ে রাখতাম। আর কি করব, এখন তো সারা জীবন দুধের স্বাদ ঘোলেই মেটাতে হবে। ওর বউয়ের তখন 7 মাস চলছিল। একদিন আমি ওর স্ত্রীর অনুপস্থিতির সুযোগে বললাম, বিনয়দা, তুমি তো এখন পুনরায় অবিবাহিত জীবন কাটাচ্ছ।
তোমার বউয়ের এই অবস্থায় তো কিছুই করতে পারছো না। তাই চলো এই সুযোগে আমি তোমায় বিমানে দেশের বিভিন্ন শহর ঘুরিয়ে আনবো। ও হেসে বলল, ম্যাডাম, আমার কিন্তু বিমানের ভাড়া দেবার সামর্থ্য নেই, তাই সেটা সম্ভব হবে না। আমি ওর গাল টিপে বললাম, না বিনয়দা, তোমার একটা পয়সাও খরচ হবে না। তুমি আমার বড় ভাই হিসেবে আমার সাথে বিমানের সম্পূর্ণ বিনামূল্যে যাত্রা করবে। 5 তারা হোটেলে থাকা খাওয়া সমস্তটাই বিনা মাসুলে। তবে ডিউটি থেকে ফিরতে আমার 3 থেকে 4 দিন সময় লাগে। সেই সময়টা তোমাকেও আমার সাথে বাড়ির বাইরেই কাটাতে হবে। আর হ্যাঁ, এই ঘটনা তোমার স্ত্রী বা শ্বশুরবাড়ির লোক যেন ঘুণাক্ষরেও টের না পায়, তাহলে কিন্তু দক্ষ-যক্ষ বেঁধে যাবে। আমার প্রস্তাবে ওর সারা শরীর দিয়ে যেন বিদ্যুৎ বইতে লাগলো। এমন এক স্বপ্ন সুন্দরীর সাথে 3-4 দিন দেশ ভ্রমণ, তাও আবার বিনা খরচায়। এই প্রস্তাব তো লুফেই নিতে হবে। তাছাড়া ও নিশ্চয়ই এত বোকা নয় যে স্ত্রী বা তার বাপের বাড়ির লোকদেরকে এই ঘটনার বর্ণনা দেবার মূর্খামি করবে। আমার প্রস্তাবে রাজি হয়ে গেল। আমি ওকে তখনই বেরুনোর দিনটাও জানিয়ে দিলাম। ও স্ত্রী ও তার পরিজনদের জানিয়ে দিল অফিসের একটি বিশেষ কাজে বাহিরে যেতে হচ্ছে এবং বাড়ি ফিরতে 3 থেকে 4 দিন সময় লাগবে। নির্ধারিত দিনে লাগেজ নিয়ে সঠিক সময়ে বিমানবন্দরের গেটে ও আমার জন্য অপেক্ষা করতে লাগলো। কিছুক্ষণের মধ্যে আমি আসলাম। খয়েরি স্কার্ট আর ক্রিম রঙের ট্রাউজার, পনিটেল করে চুল বাঁধা, অত্যাধিক মার্জিতভাবে আইলাইনার এবং আইশ্যাডো লাগানো চোখ, ঠোঁটে হালকা খয়েরি রঙের লিপস্টিক, গলায় ছোট স্কার্ফ যাতে এয়ারলাইন্সের লোগো বসানো। ডাব দুটি পুরো ছুচালো এবং একদম খাড়া। সব মিলিয়ে এ এক সম্পূর্ণ অন্য নবনীতা, যার নাইটি বা ম্যাক্সি পরা নবনীতার সাথে কোনো মিল ছিল না। ও আমাকে দেখেই আমি এগিয়ে গিয়ে ওর সাথে করমর্দন করে মুচকি হেসে ইয়ার্কি করে বললাম, মিস্টার বিনয়, মাইসেলফ মিস নবনীতা, এয়ার হোস্টেস অ্যান্ড ইয়োর টু কম্পেনিয়ন। হাউ ক্যান আই সার্ভ ইউ, স্যার? ও কি বলবে ভেবে পাচ্ছিল না। তাই আমি হেসে বললাম, কি গো বিনয়দা, চিনতে পারছো না? আমি সমগ্র যাত্রাকালীন তোমার ছোট বোন নবনীতা। অবশ্য তুমি চিনবেই বা কি করে? তোমার দৃষ্টি তো আমার মুখের দিকে না হয়ে আমার বুকের উপরেই আটকে আছে। ছোট বোনের উন্নত বক্ষস্থলের দিকে এভাবে লোলুপ দৃষ্টিতে চেয়ে থাকতে তোমার লজ্জা করছে না? ও নিজেকে সামলে নিয়ে ইয়ার্কিতেই জবাব দিল, না আসলে এখানে অপসরি দর্শন করতে তো আর পয়সা লাগে না, তাই সুযোগের সদ্ব্যবহার করছিলাম। তবে এখন তো আমার রূপসী কনিষ্ঠা ভগিনীকে পেয়ে গেছি, এখন শুধু তার দিকেই তাকিয়ে থাকবো। আমি ওকে সাথে নিয়ে ভিতরে ঢুকে গেলাম। বিমানে যাত্রী ওঠার আগে আমাদের করণীয় কিছু কাজের জন্য আমি ওকে নিয়ে সোজাসুজি বিমানের ভিতর ঢুকে গেলাম এবং জানলার ধারে একটা ফাঁকা সিটে ওকে বসিয়ে দিলাম। বিমানের ভিতর আমি ওকে আমার আরো 2 সহকর্মী বিমানবালা ইপসিতা এবং অনিন্দিতার সাথে পরিচয় করিয়ে দিলাম। 3 জনের একই পোশাক। ওদের সাথে করমর্দনের সুবাদে ওই 2 কাজল নয়না হরিণীর মাখনের মতো নরম হাতের স্পর্শে ওর শরীর চিনমিনিয়ে উঠল। বেচারা বোধহয় কখনো একসাথে পাশাপাশি 3 রূপসীকে দেখেনি। আমি ওকে বললাম, বিনয়দা, কোথায় হারিয়ে গেছো তুমি? আমাদের 3জনকেই তো বিমানে যাত্রী ঢোকার আগে নির্ধারিত কাজগুলো সেরে ফেলতে হবে। ঠিক আছে, আমরা আমাদের কাজগুলো সেরে ফেলি, ততক্ষণ তুমি আমাদের 3জনের অঙ্গভঙ্গিমা উপভোগ করতে থাকো। বিমান উড়ে যাবার পর ফাঁকা সময় আমরা 3জনেই তোমার সাথে আরো গল্প করব। কিছুক্ষণ বাদে বিমান উড়ে যাবার জন্য দৌড়তে আরম্ভ করলো এবং কয়েক মুহূর্তের মধ্যেই আকাশে উড়ে গেল। প্রায় ঘন্টাখানেক পর আমরা 3জনেই ফাঁকা হয়ে গেলাম এবং বিমানের একদম পেছনের অংশে একসাথে বসে পড়লাম। ইপসিতা ওর কাছে গিয়ে মুচকি হেসে বলল, বিনয়, একলা বসে তুমি বোর হচ্ছ নিশ্চয়ই। এসো, তুমি পিছনের কেবিনে আমাদের সাথে বসে গল্প করো। ও পেছনে এসে আমাদের সাথে গল্প করতে লাগলো।
ততক্ষণে ঘোষণা হলো কিছুক্ষণের মধ্যেই বিমান দিল্লির মাটিতে নামতে চলেছে। তাই ও নিজের সিটে বসে সিট বেল্ট পরে নিল। কিছুক্ষণের মধ্যে বিমান দিল্লি বিমানবন্দরে অবতরণ করলো। তিনজন বিমানবালা বাণিজ্যিক হাসি দিয়ে নেমে যাওয়া যাত্রীদের বিদায় জানালাম। কিছুক্ষণের মধ্যে কিছু নতুন যাত্রীর আগমন হলো এবং আগের মতোই আমরা তিনজনে অভ্যর্থনা জানিয়ে তাদেরকে নির্ধারিত আসনে বসিয়ে দিলাম। পরের গন্তব্য হায়দ্রাবাদ। অনিন্দিতা মুচকি হেসে বলল, বিনয়, তুমি চাইলে এবং তোমার অসুবিধা না থাকলে তুমি আবার আমাদের মাঝে এসে বসতে পারো। বাধ্য হয়েই ওকে আবার আমাদের সাথে বসতে হলো। তবে এইবারে ওর এক পাশে অনিন্দিতা এবং অন্য পাশে আমি, এবং সামনের টেবিলে ইপসিতা বসলো। ইপসিতা আবার ইয়ার্কি মেরে বলল, আমি ভাবছি শুধু আমাদের উষ্ণ ছোঁয়া পেয়ে বিনয়ের এই অবস্থা হলো, তাহলে রাত্রিবেলায় নবনীতার পাশে শুলে কি হবে? উফ, তেরা কিয়া হোগা বিনয়। আমি মনে মনে ভাবলাম রাতে আবার নতুন কি হবে। আমি আর নবনীতা তো আলাদা আলাদা ঘরেই থাকবো। তবে সেটা কিন্তু হয়নি। বলছি পরে সেসব কথা। বিমান নামার পর সব বিমান যাত্রী নেমে গেলে আমরা চারজনে মিলে রাত্রি বিশ্রামের জন্য হোটেলের পথে রওনা দিলাম।